হলো রাঙ্গুনিয়া। ওই সনদ সই করার সময় আমাকে কোনো সময় কোনো প্রশ্ন করা হয়নি। আমার প্রধানমন্ত্রী জানতে চায় আমার ওপিনিয়ন কি। এখানে আমরা যেই ধরনেরই আইন পাশ করি না কেন, উনি চাচ্ছেন যে আমরা যেন সব ধরনের আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাসে আসি এবং আইন পাশ করি। আশা করি এই জিনিসটার উপরেও আমার ভাইরা, আমার বন্ধুরা আমাদের উপরে ভরসা রাখবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এই সুযোগ করে দিয়েছেন। অনেক দিন ধরে এখানে বক্তৃতা দেই না বলে আমার এলাকার মানুষরা মনে করেছিল আমার মাইকটা হয়তো নষ্ট। আজকে আমি প্রমাণ করতে পারলাম যে আমার মাইক ঠিক আছে এবং আমার স্পিকার আমাকে সুযোগ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরী একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন। আমরা আশা করছি সুনামের দিক থেকে আপনি তাকেও অতিক্রম করে যাবেন এক সময়। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ ২, আপনার সময় ৫ মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ছিলাম, আমার দলের প্রধান আল্লামা মামুনুল হক সাহেবকে। আমি ধন্যবাদ জানাই তার আব্বাজান, বাংলাদেশের সর্বপ্রথম বাংলায় বুখারী অনুবাদ করেছিলেন, যে বাংলা বুখারী আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। আমি ধন্যবাদ জানাই ৭১-এ যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং আপনার মতো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই ২০১৩ সালে শাপলা চত্বরে নিরস্ত হেফাজত নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন তাদেরকে। আপনি জানেন মাননীয় স্পিকার, ভালো করে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন বিএনপি এবং তার দলের নেতাকর্মীদের বলেছিলেন হেফাজতের নেতাদের পাশে দাঁড়াতে। হেফাজতের নেতারা ভরসা পেয়েছিল বিএনপি আমাদের পাশে থাকবে। সেদিন যদি বিএনপির নেতাকর্মীরা হেফাজতের পাশে থাকতো তাহলে এই স্বৈরাচার সরকার আর ১১ বছর লম্বা সময় পাইত না। মাননীয় স্পিকার, আমি তাদেরকে স্মরণ করি। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা স্মরণ করি, আরও স্মরণ করি ২০২৪-এ যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করে প্রায় ১৫০০ ছাত্র জীবন দিয়েছেন। এই ১৫০০ ছাত্র জীবনের বিনিময়ে আজকে আমরা সংসদে এসেছি। আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের বিরোধী দলীয় নেতা আছেন। আমি জানি না পৃথিবীর কোনো পার্লামেন্টে এরকম সুন্দর এবং এরকম ভদ্র নম্র দুইজন পার্লামেন্টারিয়ান আমরা কোথাও পেয়েছি কিনা। আমি জানি আমাদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। ওনাদের মতো যেমন বাংলাদেশে নামকরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কেউ ছিলেন না, খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রীও বাংলাদেশে কেউ ছিলেন না। আমি ওনার সন্তান হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবো, আপনি আমাদের বিরোধী দলের নেতাকে নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের যে আইনটা আমরা চাচ্ছি, আইনের মার পেছে না ফেলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদের বাংলাদেশের সবচেয়ে স্মার্ট মন্ত্রী, ওনার যেমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ওনার সবকিছু স্মার্টনেস, আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় দুই প্রধানমন্ত্রী এবং আমাদের বিরোধী দলের নেতা মিলে ২৪-এর যে আইনটা নিয়ে আমরা মারপেসের মধ্যে আছি, এই মারপেস থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমরা এখানে এসে বাংলাদেশের জনগণ আমাদেরকে, বিশেষ করে আমার আসন বাংলা ১৪৭ ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা, এখানকার মানুষ ৫৪ বছর কোনো সুযোগ সুবিধা বুক করেনি। বাংলাদেশের প্রতিটি থানা আপনি হিসাব করে দেখেন, আমার ফুলপুর তারাকান্দাতে আইডি পরা যুক্ত রাস্তাগুলোর মধ্যে মাত্র ২০% রাস্তা পাকা, এর মধ্যে ১০% অচল অবস্থা। এরকম মন্দ এবং অচল অবস্থা আমার বাংলাদেশে, আমার ফুলপুর তারাকান্দার মতো আর কোথাও নাই। আমি মাননীয় সড়ক মন্ত্রী এবং সেতু মন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি যদি একটু দৃষ্টি দিতেন। এই মানুষগুলো আমি আলেম দেখে তারা বিবেচনা করেছিল, অন্য এমপি মন্ত্রী যারা ছিল তারা এলাকার কমিটমেন্ট রক্ষা করে নাই। আমি কমিটমেন্ট রক্ষা করব, এই বিশ্বাসে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি মাননীয় সড়ক মন্ত্রী এবং সেতু মন্ত্রীকে অনুরোধ করব, আমার দিকে একটু বিবেচনা করবেন, আমার এলাকার অসহায় মানুষদের দিকে একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার,
আমার 2টি থানায় 2টি হাসপাতাল আছে, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এর মধ্যে একটা হাসপাতাল শুধু আউটডোর আছে, ইনডোর নাই। আরেকটা হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আউটডোর ইনডোর আছে, কিন্তু আশপাশে 4-5টি থানার রুগী। আপনি যদি যান মাননীয় স্পিকার, চোখের পানি আসবে। রাস্তাঘাটে, বারান্দায়, সব জায়গায় শত শত রুগী পড়ে আছে। কোনো তাদের খাবারের ব্যবস্থা নাই, ওষুধের ব্যবস্থা নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। কিন্তু মানুষ আশায় বুক বেঁধে বসে থাকে যে চিকিৎসা হয়তো হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ওনার কাছে আমি একটা ডিউ দিয়েছি, আপনি আমার এই 2টা হাসপাতালের দিকে একটু নজর রাখবেন। মাননীয় স্পিকার, আমরা সংসদে এসেছি, একটা কথা না বললেই পারতেছি না, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, বিশেষ করে একটু সময় বাড়িয়ে দিবেন। পহেলা 14 তারিখ পহেলা বৈশাখে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি তারাকান্দা উপজেলা অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে এবং আমার দলের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমরা একটা সমাবেশ করেছিলাম, প্রতিবাদ সমাবেশ থেকে আসার সময় আমাদের 10 থেকে 15 জন মানুষের উপর আক্রমণ করে রক্তাক্ত করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ফেসবুকে যখন রক্তাক্ত ছবিগুলো দেওয়া হয়েছে, তখন তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে পাকের ঘরের মধ্যে মুরগি জবাই করে রক্ত মাখানো হয়েছে। মাননীয় সদস্য, আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। 1 মিনিট শেষ করেন। 2 মিনিট দিয়ে ওকে, 2 মিনিটে শেষ করেন। আমি সেটার একটা তদন্ত করে একটা বিচার চাই। মাননীয় স্পিকার, আমি লম্বা কথা বলবো না, যেহেতু সময় কম দিয়েছেন। আমরা এখানে এসেছি দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষ মানব কল্যাণের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়ে সকল মন্ত্রী বরাবর আমি 1-2টা প্রস্তাব রাখবো, যদি একটু বিবেচনা করেন তা আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দর হবে, ভালো হবে, এটা আমি আশা রাখি। 1 নম্বর প্রস্তাব, মাননীয় স্পিকার, বাংলাদেশের কওমি মাদ্রাসা স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর আমি বলবো, এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আর একটা ছোট্ট বক্তব্য হবে। আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যেন আরো জোরে সোরে আর একটু বড় সড়ো করতে পারেন। আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা করে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করা হোক। এবং তার চেয়ে বড় কাজ হবে যদি ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে, আপনারাও পড়েছেন মক্তবে, আমরাও পড়েছি মক্তবে, আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বলবো, প্রত্যেকটা মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন যেমন চালু করবেন, প্রত্যেকটা মসজিদের জন্য মক্তব শিক্ষা চালু করা হয়। আমাদের কোমলমতি শিশুদেরকে দিন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসাবে তাদেরকে করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমাকে সুযোগ দিয়েছেন। আশা করব ভবিষ্যতে সময় দিয়ে কিছু কথা বলার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 5। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, সময় একটু বাড়িয়ে দিবেন দয়া করে যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান করুণাময় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করছি, এই মহান সংসদে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। সকল প্রশংসার দাবিদার আল্লাহ রাব্বুল আলামিন। আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি মমতাময়ী মা, যার মাতৃস্নেহে বড় হয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই হাউজের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টাঙ্গাইল 5 এলাকার যে জনগণ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারদের প্রতি, যারা বেহেশতের প্রলোভনকে প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন, সেই সব নারী ভোটারদের। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য তো
সেই জন্য একটা কথা বলতে চাই, আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। মাননীয় স্পিকার, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, এই সংসদে আইন পাশ হবে, আমরা আইনের পাশ করার জন্যই জনগণ আমাদেরকে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। ওনারা বেল আইনে চলতে চায়, কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে, আমি ওই সময় জেলখানায় ছিলাম। জামাতের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেব আমার পাশের সিটেই ছিলেন। আমি ম্যাক্সিমাম সময় তাকে আমার বালিশটা দিতাম তাদেরকে শোয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি এরপরে যখন বের হই, এক টেলিভিশনে দেখলাম শিবিরের সভাপতি বলছে উনি নাকি ওই টাইমে বাজার করেছেন, আর ছাত্র দলের সভাপতি রাস্তায় আহত হয়েছে পুলিশ দ্বারা। তাহলে জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা? এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ ৭১ মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে, জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। এইটা বলে আজকের এই সংসদ ঐক্যবদ্ধতা সংসদ। একটি জিনিস এই সংসদে মাননীয় স্পিকার, যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারাই এই সংসদ সদস্য হয়েছে। জুলাইয়ের সনদ নিয়ে কথা বলে যে গণভোট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছে। আমরা 51%-এর প্রায় অধিক কিন্তু আমরা প্রতিনিধিত্ব করি। কাজে 70 ভাগের মধ্যে 51 ভাগ মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে, আমাদের নেতার কথায় ভোট দিয়েছে, সেটা স্মরণে রাখতে হবে। কথায় কথায় বলেন যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের মতো আচরণ ঢুকে গেছে। 2 মাসের সরকার, কিন্তু এটা কিন্তু 5 বছর, মনে হয় যে 5 বছর সরকার আমরা শুরুই করলাম না, তার আগেই যত সব অভিযোগ। এই 2 মাসে কি কি করছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কথাগুলি কিন্তু একবারও বলেন না। গতকাল একটি সমাবেশের বক্তৃতা শুনলাম আর কি, বিভিন্ন ইস্যুতে তারা কথা বললেন, জাতীয় ইস্যুতে। মাননীয় স্পিকার, এইটা কিন্তু 8 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 14 সালের নির্বাচন মার্কা সরকার না, 18 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 24-এর সরকার না, আমির সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত। কথায় কথায় বলে ফেলেন, নিঃশেষ করে দিবেন কাদেরকে, নিশ্চিহ্ন করে দিবেন কাদেরকে? মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এরপরে বাংলাদেশে 3টা গণ অভ্যুত্থান হয়েছে। যদি আমরা ধরি স্বাধীনতার পর 75-এ বিপ্লব হয়েছে, নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দল বিএনপি। 90-এ একটি গণ আন্দোলন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আর 24 আন্দোলন হয়েছে, নেতৃত্ব কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের আপামর জনতা। সেটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সম্পৃক্ততার কথা বলেছেন। যারা আমিডামি নির্বাচন করে, যারা জনগণ থেকে প্রত্যাখ্যিত, তাদের সাথে বিএনপির তুলনা করেন। এই জন্য বললাম মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য চান ভাই ওইখানে রয়েছেন, তিনি বলেছেন ওনাদের সাথে একসাথে জেল খাটলাম,
এখন ভাব বুঝতেছি না ঘটনা কি। মাননীয় স্পিকার, আমিও কথাবার্তায় ভাব বুঝি না। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মোনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। একটি কথা বলতে চাই, এই 2 মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় থাকলে এই ধরনের সাহস করত না। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, আর বাড়ানো হবে না। 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আপনার এলাকায় আমি নির্বাচন করতে গিয়েছিলাম, উপনির্বাচন, সেই জন্য আপনি 4 মিনিট দিতে পারতেন আমাকে। মানে স্পিকার, 2 মিনিটের মধ্যেই শেষ করব। এই সরকার, আমার এলাকার কথা আমি নাই বলি, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার নির্বাচনের আগে গিয়েছিল। উনি ওই নির্বাচনে আমি দাবি করেছিলাম, উনি বলছে করে দিবে। আমার বিশ্বাস আছে আস্তে আস্তে ইনশাল্লাহ, সেই জন্য বললাম না। এলাকার লোকজনও জানে করে দিবে ইনশাল্লাহ। আমি শুধু বলতে চাই, আন্দোলন করে করে বিএনপি গত 17 বছর এই জায়গায় এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আপনারা 96 সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতা আসার সুবিধা করে দিয়েছিলেন। এখনো ভুলের রাজনীতিতে আছেন। 86তেও করছেন, 96ও করছেন, ভুলের রাজনীতিতে আছেন। একটা কথা বলে যাই, এইবার যুদ্ধের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কাজেই আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে এই সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের বিবেককে সামনে রেখে আমরা কাজ করি। এই সংসদে যেভাবে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা আমরা পূরণ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আবুল হাসনাত, সদস্য কুমিল্লা 4। আপনার সময় হলো 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সিরিয়াল অনেক পিছনে ছিল, যদিও আমি আজকে এই সংসদে আমরা অনেক ত্যাগ, তিতিক্ষা, আমরা সবার কাছে অনেকের সংগ্রামের কথা শুনি। তারা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আজকে এই সংসদটি আমাদের প্রজন্মের জন্য, আসলে আমরা আজকে যা কাজ করছি না কেন, সেগুলো হচ্ছে আমাদের প্রজন্মের জন্য। আপনারা যে কাজগুলো করছেন, যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বের ফলভোগী বা সুবিধাভোগী কিন্তু আমাদের এই প্রজন্ম। মাননীয় স্পিকার, আমরা খুব আশাহত হই যখন এই সংসদ এত রক্ত, এত লড়াই, এত ত্যাগের পরে আজকে যখন এই সংসদটি গঠিত হয়েছে, কিন্তু এই সংসদ আবার আগের যেই ভিশিয়াস সাইকেল, দোষারোপের যেই সাইকেল, একজন একজনকে বিভিন্ন ট্যাগিং এর যেই সাইকেল, মত দমনের নামে, বিরোধী মত দমনের নামে মামলার যে সাইকেল, আমরা সেইখানে আবার চলে গিয়েছি। ক্যাম্পাসগুলো আবার আনরেস্টের দিকে যাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, বিরোধী দল মত দমনের জন্য মামলা করা হচ্ছে, প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছে, বিরোধী মতকে প্রমোট করছে। সেইখানে এই সংসদ গঠিত হওয়ার পর থেকে
আজকে পর্যন্ত 9টা ঘটনা ঘটেছে যেখানে মত প্রকাশের জন্য আজকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না, কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখলাম সিলেক্টিভ এক ধরনের বিরোধিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের সমাজের যারা গ্রহণযোগ্য এক ধরনের পলিটিক্যালি এলিট শ্রেণীর নারীদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, তখন সেটাকে নারীদের বিরুদ্ধে এটাকে বিবেচনা করা হয়। কিন্তু যারা পলিটিক্যালি পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, গার্মেন্টস কর্মী রয়েছে, যারা হচ্ছে এই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, গ্রামগঞ্জের নারীরা মায়েরা যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে যখন স্লাট শেম করা হয়, গালি দেওয়া হয়, সেটাকে আমরা নারী বিরোধিতা হিসাবে আমরা সেটাকে আমলে নেই না। এই ধরনের সিলেক্টিভ নারী বিরোধিতা করা, এই ধরনের সিলেক্টিভ নারী সমালোচনা করার যেই ধরনের প্রবণতা রয়েছে, সেই জায়গাগুলো থেকে মাননীয় স্পিকার আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে ক্যাম্পাসগুলোতে আবার এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমরা যখন আমি ইউনিভার্সিটি থেকে 2022 সালের অক্টোবরে ইউনিভার্সিটি থেকে এসেছি, আমাদের সময় গ্যাস্ট্রোম গণরুমের কালচার ছিল। আমাদের সময় একটা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। আমরা সেখানে দেখেছি ক্ষমতাসীন দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পুঁজি করে তাদের ক্ষমতা কাঠামোকে দীর্ঘমেয়াদী করার জন্য সেখানে বাধ্যতামূলক সেখানে রাজনীতি করাতো। আজকে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গ্যাস্ট্রোম গণরুম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে, আবার সেইখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বুদ্ধিজীবী গবেষক আমরা হচ্ছে বাংলাদেশকে এবং জাতিকে উপহার দিতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা উৎপাদন করার এক ধরনের বিশেষ সার্কেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এই 36 জুলাই এই তরুণ প্রজন্মকে কি দিয়েছে? বক্তব্যের শুরুতে অনেককে স্মরণ করে আমরা 36 জুলাইয়ে, এই জুলাইতে যারা আহত হয়েছে, 17 বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই। মাননীয় স্পিকার, তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা আজকে এই সংস্কার, আমাদের কাঠামোগত পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই লড়াইটা ছিল, এই সামগ্রিক হাউজের লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি 2009, 10, 11, 12, 13, 14 সালে আমি সংসদে বসে কিছুক্ষণ আগে আমি 2009 সাল পরবর্তী থেকে 12 সাল পর্যন্ত যেই সংসদের যে বিতর্কগুলো ছিল, আমি বিতর্কগুলো পড়ার চেষ্টা করছিলাম। মাননীয় স্পিকার, যদি আজকে এটা 2014 সালের সংসদ হতো, আর যে সংস্কার প্রস্তাবগুলো এই পাশ থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিত। আজকে মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনকে ল্যাপস করা হয়েছে, বারবার করে বলা হচ্ছে আরো শক্তিশালী ভাবে হচ্ছে মানবাধিকার কমিশন নাকি উত্থাপন করা হবে। আজকে পুলিশ সংস্কার কমিশন, আজকে অর্ডিন্যান্স সেখানে বাতিল করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে আরো পুনর্বিবেচনা সাপেক্ষে সেখানে
হচ্ছে এই সংসদে উত্থাপন করা হবে। মাননীয় স্পিকার, যদি সেটাকে সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে, যদি এটা নিয়তটা যদি সহি থাকতো, ওয়েল ইন্টেনশন যদি থাকতো, এই অর্ডিন্যান্সটাকে এখানে গ্রহণ করে পরবর্তীতে কিন্তু সংশোধন করা যেত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল বিরোধী দল, এই সরকারি দল এবং বিরোধী দল একটা আপেক্ষিক বিষয়। আপনারা এই পাশে ছিলেন, এখন সময়ের পরিক্রমায় এই পাশে গিয়েছেন, আমরা এই পাশে আছি। যদি জনগণ চায়, আমরা যদি মানুষের ম্যান্ডেট নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে সময়ের পরিবর্তনে এই সিট পরিবর্তন হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, প্রজন্মের ভাষাকে অনুধাবন করার চেষ্টা করুন। এটা আমি আমার নিজেকেও বলবো, প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান যেই প্রজন্মের, আমরা একই প্রজন্মের। আমাদেরকে ধারণ করার চেষ্টা, আমি চাইবো আপনারা সবাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই চেয়ার আমি অনুধাবন করতে পারছি জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিং এ আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সবকিছুকেই, মাননীয় স্পিকার, আমরা যে এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষের মধ্যে এই সংসদে যারা বসে আছি, বাংলাদেশের সবচেয়ে ফেসিলিটেড মানুষের মধ্যে আমরা অন্যতম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই, তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না, এনসিপি বেনিফিটেড হবে না, জামাতে ইসলামী বেনিফিটেড হবে না, সেইখান থেকে বেনিফিটেড হবে আমরা জুলাইতে যাদেরকে আমরা পরাজিত করেছি, তারা বেনিফিটেড হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ওকে, লাস্ট মিনিট। সেজন্য আজকে এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা, মাননীয় স্পিকার, ফিরতে চাই না। মাননীয় স্পিকার, আমরা এখানে আমরা কনস্ট্রাকটিভ ভাবে পলিসির জায়গা থেকে আমরা আর্গিউ করব, আমরা এগ্রি করব, আমরা ডিসএগ্রি করব, কিন্তু মাননীয় স্পিকার, নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সেইখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবে আমাদের সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে, সেই অপশক্তি হচ্ছে, মাননীয় স্পিকার, বেনিফিটেড হবে। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা রশিদুজ্জামান মিল্লাত, মাননীয় সদস্য, জামালপুর 1, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 20 বছর 4 মাস পরে সময় পেলাম, 20 বছর 4 মাস পরে আজকে বক্তব্য রাখছি এই সংসদে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আবার মহান সংসদে আসতে পেরেছি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই আপনাকে এই জন্য যে আপনি কামালপুরে যুদ্ধ করেছেন, আমাদের সম্মুখ যুদ্ধ, জেনারেল জিয়ার আন্ডারে থেকে এই কামালপুর, রৌমারী, রাজীবপুর, এই সমস্ত এলাকায় আপনি সম্মুখ যুদ্ধ করেছেন এবং সেখানে আপনি আমার এলাকায় 2 বার গিয়েছেন, কামালপুরেও গিয়েছেন। কামালপুরে গিয়ে যে আপনাদের নামগুলি লিপিবদ্ধ করা ছিল, সেই নামগুলিকেও মুছে ফেলে দেওয়া হয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা মোরাল ছিল, সেই মোরালটাকেও ভেঙে সেখানে জিয়াউর রহমান, শেখ মুজিবের মোরাল দেওয়া হয়েছিল। এত ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা একটা এই সদ্য প্রাপ্ত একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার কিভাবে চলবে,
এটা নিয়ে আমরা যদি এই বাকবিতণ্ডা এর মধ্যে থাকি কেমনে হবে মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আসতে দেওয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাকে ঠাঁই দিয়েছেন তার মন্ত্রিসভায় এবং তিনি কিছু কাজ করতে দিয়েছেন, সেই কাজগুলি যাতে আমরা করতে পারি সেই কাজগুলি সম্বন্ধে দুই একটি কথা আমি বলবো মাননীয় স্পিকার। আমি বলতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আত্মার মাগফিরাত কামনা করে তারপরে আমি বক্তব্যটা শুরু করতে চাই। আমি আজকের যে রাষ্ট্রপতি ভাষণের সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর যে কিছু কথা সেগুলি বলতে চাই, এই জন্য তাকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে তিনি তার ভাষণে ফেসিবাদ অবসান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা জবাবদিহিমূলক জনবান্ধব সরকার গঠনের জন্য তিনি আশা ব্যক্ত করেছেন, যা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন হবে এবং সে সরকারটি সর্বস্তরে সর্বক্ষেত্রেই ভালো ফলাফল করবেন সেই আশা তিনি ব্যক্ত করেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই বক্তব্যকে, যিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেবকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সঙ্গেও যে আমাদের যে বিরোধী দলের নেতা তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তিনি আমাদের যে আন্দোলনের সময়, যে আন্দোলনটা যখন হয়েছিল তখন তখন আমরা জেলে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন টুকু তিনি বললেন যে জেলে থাকার সময় আমি জেলে ছিলাম, তিনি জেলে ছিলেন, যা আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী জেলে ছিলেন, একসঙ্গে আমাদেরকে অনেককে এক জেলে পোড়া হয়েছিল, আমাদেরকে মেরে ফেলার জন্য অপু সাহেব জেলে ছিলেন। আমরা সবাই মিলে যে জেলে থাকা অবস্থায় যে আমাদের ওনাদের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব যখন ছিলেন ওইখানে একদিন তার চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রিমান্ডে। চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় এই শহীদুদ্দিন চৌধুরী এনি দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে এই বলেছিল যে তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তার চোখ বাঁধা হচ্ছে কেন, এইভাবে হুঙ্কার দিয়ে তাদের এই ডিবির অফিসারদেরকে কম্পিত করেছিলেন। সেই নেতা তার বিরুদ্ধেও আজকাল আপনারা এই বিরোধী দল থেকে কথা বলা শুরু করেছেন। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, গতকালকে আপনি বলেছেন যে প্রত্যেক বছরই জুলাই আসবে, তার মানে এই হুঙ্কারটা দিয়েছেন কি যে জুলাই আপনি 5ই আগস্টে পতন ঘটিয়েছেন, এই জুলাইয়ের আমাদেরকে ভয় দেখিয়েছেন যে এই সরকারকে আপনার প্রত্যেক মাসেই জুলাই আসবে। আমি বলতে চাই প্রত্যেক জুলাই জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা সফলতা লাভ করেছি, প্রত্যেক জুলাই এইভাবে আমরা সফলতা লাভ করবো ইনশাআল্লাহ। এরকম জুলাই অনেক চলবে। কাজেই এই জুলাই আন্দোলনের কথা আপনারা বলবেন না, শুধু আপনারা করেছেন। এই জুলাই আন্দোলনে আপনার প্রায় 1400 লোক প্রাণ দিয়েছে, সেই 1400 লোকের প্রাণের মধ্যে প্রায় 1000-এরও বেশি বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপির লোক সকলে মৃত্যুবরণ করেছে। কাজেই এখানে আমাদের যে এই 17 বছরের আন্দোলন, সেই আন্দোলনকে অস্বীকার করে আপনারা যদি বলতে চান আমাদেরকে যখন তখন ফেলে দিবেন, আমি সালাউদ্দিন টুকুর মাননীয় প্রতিমন্ত্রীর কথা ধরেই বলি যে এরকম হুঙ্কার না দেওয়াই ভালো। বরঞ্চ আজকে যে বিশেষ কমিটি গঠিত হলো 5 জন করে আমাদের সংসদ নেতা এবং বিরোধী নেতার যে সমন্বয়ে, সেইভাবে একটু যদি প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা যদি আলোচনা করেন তাহলে এই দেশ একটি ভালো দেশে পরিণত হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা প্রভাব ইতিমধ্যে পড়ে গেছে এই 2 মাসেই। এই 2 মাসের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি ওয়াদা যে আমরা করেছিলাম, আপনারা জানেন 2/3 ভোটে আমাদেরকে সংসদে পাঠিয়েছে জনগণ, এবং জনগণ সবসময় এই 2 মাসের যে আমাদের কার্যকলাপ দেখে আমরা যেখানেই যাই, আমরা ইউনিয়নে, গ্রামে, গঞ্জে, বাজারে, উপজেলায়, জেলায়, শহরে, এমনকি এলিট ক্লাস তারাও বলে যে তোমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু তোমরা চলো, যে প্রধানমন্ত্রীর যে আচরণ, প্রধানমন্ত্রীর যে ব্যবহার, প্রধানমন্ত্রী যে
কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলি যেভাবে করে যাচ্ছে, তোমরা সবাই যদি এটা করতে পারো তাহলে এই দেশটা এই আগের মতো আর ফেসিবাদী দেশে পরিণত হবে না এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। এবং এর মধ্যেই আপনারা জানেন সবাই যে জনগণের উদ্দেশ্যেও বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যে কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই হাতে নিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, তারপরে জাতীয় অর্থনীতিতে যে একটা আপনার প্রবাহ ঘটছে এলাকায়, যে এই টাকাগুলি দেওয়া, খাল কাটা এবং খাল খনন পুনঃ খনন কর্মসূচি ইত্যাদি এগুলি করা হয়েছে। এইবারই আপনি জেনে খুশি হবেন, আপনারা বিশেষ করে বিরোধী দলের নেতারা আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশে হজ যে আমরা হাজিরা যাই, প্রত্যেকটা হাজিরা কি পরিমাণ কষ্টে করতো আপনার ওখানে সৌদি আরবে ল্যান্ড করে। একটা নুসুক কার্ড নামে একটা কার্ড আছে, যে কার্ডের মধ্যে আপনারা জানেন যে কার্ডে সমস্ত নাম দেওয়া থাকে মাননীয় স্পিকার, যে তার আইডেন্টিটি সেই নুসুক কার্ড। আপনার 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, আপনি আমার এলাকার আর একাই গেছেন, 5 মিনিট দেন মাননীয় স্পিকার। আমাদের আপনি জানেন মাননীয় স্পিকার, 3 মিনিটে শেষ করুন। আমরা ইতিমধ্যেই বোয়িং ক্রয় করার জন্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের পর্যটন কর্পোরেশনকে ঢেলে সাজিয়ে এখানে যাতে আপনার প্রবৃত্তি, আমাদের জাতীয় প্রবৃত্তিতে আমরা 2-3% মাত্র দেওয়া হতো, এখন যাতে আমরা বেশি করে 7-8% ভর্তুকি আমরা দিতে পারি, এই জাতীয় প্রবৃত্তিতে অংশগ্রহণ করতে পারি। আমরা ইউনিফাইড কমান্ড সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি আপনার বিমানবন্দরগুলি আমরা চালাতে চাই। এর মধ্যে ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন যে তাদের এলাকায় বিমানবন্দরগুলি যেটা বন্ধ হয়ে আছে, দুর্নীতির আখড়া ছিল, সেগুলি ক্লিন করেছি আমরা ইতিমধ্যে এই 2 মাসের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে। আমরা উদ্যোগ নিয়েছি যে বগুড়া বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, শমশেরনগর স্থলবন্দর, পটুয়াখালী স্থলবন্দর সহ আরো কয়েকটি, এটা আমরা অগ্রিম ভাবে এটা মানে খুবই শিগগিরই আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। আমার মনে হয় এই একটা জিনিস যদি আমাদেরকে সময় যদি দেওয়া হয় সরকার থেকে, এমআরও, মেনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং করার জন্য যদি বিমানগুলিকে করার জন্য একটা সুযোগ প্রদান করা হয়, এখানে বিলিয়নস অফ ডলার আর্ন করা সম্ভব মাননীয় স্পিকার। শুধুমাত্র আপনার দুর্নীতির কারণে এবং নিজের পকেট ভারী করার জন্য এই বিগত বিমান মন্ত্রীগুলি এই কাজগুলি করে নাই, সেটা সম্ভব আমাদের দ্বারা এখানে করা। এবং আমরা ইনশাল্লাহ $1 ট্রিলিয়ন যে অর্থনীতি পৌঁছতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটাতে এই বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে অধিকাংশ টাকা আমরা এখান থেকে দিব ইনশাল্লাহ। এই কথা আপনাকে ব্যক্ত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে আমি শেষ করতে চাই, কারণ সময় আর দিবেন না আপনি। আমি বলতে চাই এক কথায়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভিশন এবং লিডারশিপের গতির সাথে তাল মিলিয়ে আমরা একটি নতুন দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বের এই গতি অব্যাহত থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ নতুন অর্থনৈতিক গতিতে রূপ নেবে। জনগণের আস্থা, সুশাসনের প্রতিশ্রুতি এবং উন্নয়নের ধারাবাহিকতা, এই 3 শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো।